সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এত রমরমিয়ে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠবে কেন? আর জনবিরোধী বাজেট আর ভোটমুখী বাজেট দিয়ে যুব সমাজকে তাদের এই যে প্রশ্ন না করে দারিদ্র্যের, বেকারির, অশিক্ষার, কাজের যে অধিকার নিয়ে, তার জন্য তাদের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পরিকল্পিতভাবে সরকারি অনুদানে, সরকারি দলগুলোর ব্যবস্থাপনায় সম্প্রতি রাজ্য এবং কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে এবং সেক্ষেত্রে যে যে পার্থক্য রয়েছে রাজ্যের সাথে কেন্দ্রের বা কি কি খামতি থেকে গেছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বা সমস্ত বিষয়ে তার মতামত জানাবে। আমাদের সঙ্গে রয়েছেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ জুলফিকার আলী। তিনি একদিকে যেমন বামফ্রন্ট নেতাও, অন্যদিকে তিনি কিন্তু প্রধান শিক্ষক রাজ্য সরকারের, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন সরকারি কর্মী বলা যেতে পারে। তিনি প্রধান শিক্ষক এবং এবিটি এর সভাপতি জেলার, মুর্শিদাবাদ জেলার। কথা বলবো তার সঙ্গে। কি বলবেন? প্রথমে আমরা দেখলাম কেন্দ্র সরকারের বাজেট, তারপর দেখলাম রাজ্য সরকারের বাজেট। আসলে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার, এটা বুঝতে হবে যে ভারতবর্ষের যে কর্পোরেট অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, সেই পুঁজিবাদী অর্থনীতির নিরিখেই তারাকে বাজেট করতে হয়েছে। বাজেট মানে হচ্ছে কতটা খরচ হবে, সেটাকে দেখে কতটা আয় করতে পারবে সেটা নির্ধারিত করা। বাজেট মানেই হচ্ছে আয় এবং ব্যয়, সেটা নিয়ে একটা নির্ধারিত ক্ষেত্র তৈরি করা। তো কেন্দ্রীয় সরকার একটা বাজেট তৈরি করেছে সঙ্গতভাবেই ভারতবর্ষের যে দারিদ্র, বেকারি, অন্যান্য দিকগুলো রয়েছে, সেগুলো স্থায়ী সমাধানের তেমন কোনো দিশা নেই। কর্পোরেট জগৎকে আরও তোল্লা দিতেই এই বাজেট। মধ্যবিত্তের কথা বলা হয়েছে, কর ছাড়ের কথা, কিন্তু যারা কোটিপতি, কোটিপতি, তারা কত যে করকে এখানে মেরে দেয়, এবং করদাতাদের, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, কর্পোরেট জগতের করটাকে সঠিকভাবে আদায় করতেই হলে আমাদের দেশের অনেক সংকট মোচন হয়। বরং তাদের কোটি টাকা, হাজার কোটি টাকা তাদের ঋণ মকুব করে দেওয়া হয়। আমাদের দেশে 2.5 কোটির বেশি লোক করে না, ট্যাক্স দেয় না। তার মধ্যে খুব জোর, মানে 80 লক্ষ থেকে 90 লক্ষ মানুষ মধ্যবিত্ত, যারা মোটামুটি এই 10 লাখ টাকার মতো ইনকাম করে। আমার মনে হচ্ছে যে 40 লক্ষ মানুষ গোটা ভারতবর্ষের যারা 12 লক্ষেরও বেশি টাকা ইনকাম করে। সেটা তো খুব কম। এরা তো নির্ধারক হতে পারে না অর্থনীতির। এই জায়গায় দাঁড়িয়ে আবার বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের বিষয়ে নতুন করে একটা জটিল আইন হচ্ছে, যেটা নাকি লোকসভা নয়, একটা বিশেষ কমিটির মধ্যে যাবে। সুতরাং এখানেও ধোঁয়াশা থেকে গেছে। আমরা রাজ্যের ক্ষেত্রে যে বাজেট তৈরি হলো, সেটা একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সেই কর্পোরেট জগৎ দ্বারা ইশারায় তো মানে আমাদের পুরো অর্থনীতিটা নিয়ন্ত্রিত হয় ভারতবর্ষের। একই কর্পোরেটদের দ্বারাই, সেই আদানি আম্বানি কোম্পানিদের দ্বারাই পশ্চিমবঙ্গের বাজেটটাও নিয়ন্ত্রিত হয়। এটা আমাদের অভিজ্ঞতা। যার কারণে আমরা দেখব যে এখানে 13,000 কোটি টাকার বাজেট হয়েছে, এবং এই বাজেটের ইনকামের দুটো সোর্স দেওয়া হয়েছে। এক হচ্ছে বাজার থেকে প্রায় 95,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। প্রথমেই তো একদম ঘাটতি বাজেট, ধার করার পার্টি। আমাদের দেশেরও কোটি টাকা ঋণ আছে, পশ্চিমবঙ্গেরও কোটি টাকা ঋণ আছে। আমরা জানি যে এই বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় 1,92,000 কোটি টাকার ঋণ ছিল। এখন প্রায় 7 লক্ষ কোটি টাকা ঋণ তরতর করে বাড়ছে, ঋণগ্রস্ত হচ্ছে। এমনকি মাথাপিছু ঋণ আমাদের মানুষের প্রায় 10 কোটি মানুষ আমার পশ্চিমবঙ্গে, 70,000-এরও বেশি, প্রায় 71,000 টাকা ঋণগ্রস্ত। কাল যে শিশু জন্মাবে সে ঋণ নিয়ে জন্মাবে, 71,000 টাকা তার ঘাড়ে ঋণ পড়বে। তো ভয়াবহ অবস্থাটা দেখুন। এবং এই ইনকামটা যেমন বাজার থেকে ঋণ নেওয়ার কথা বলা হয়েছে, এটাও জঘন্য ব্যাপার। সংসার চালাতে পারেনি ঠিকঠাক। এবং আরেকটা ক্ষেত্র বলছে, মদ থেকে প্রায় 23,000 কোটি টাকা ওরা
এখানে ইনকাম করতে চাইছে। আর বাকি অন্যান্য শেষ টেস রয়েছে, আপনার আপনার জিএসটি রয়েছে, অন্যান্য কর টর রয়েছে, এগুলো বাকিটা এইভাবে করেছে। এবার মদের যদি ঢালাও বিক্রি হয়, পাশের রাজ্য বিহার, সেখানে মদ নিষিদ্ধ হয়, আর আমার এখানে খুললাম মদ, তাহলে এখানে অপরাধ বাড়বে, এখানে একদম নৈরাজ্য বাড়বে এবং দুর্বৃত্তায়ন বাড়বে। দুর্বৃত্তায়ন বাড়লে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বাড়বে। তো বাজেট পশ্চিমবঙ্গের তো দুর্বৃত্তদেরই তোল্লা দিচ্ছে বলে আমরা মনে করি। মদ বিক্রি করে খুললা একটা ইনকামের নিয়ে এসছে এবং অর্থনীতিকে সামলাতে চাইছে, এটা ভালো কথা নয়। বাজার থেকে ঋণ নিয়ে সামলাতে চাইছে, ভালো সংসার চালাতে পারেনি, সেটাই প্রমাণ করে। আমরা দেখেছি এই ডিএ প্রাপ্তির ব্যাপারে, আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা চলছি, রায় হয়ে গেছি যে সবটাই মেটাতে হবে। সেটা রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লড়াই করছে, দেবে না বলে। তাতে এসে গেছে ষষ্ঠ পে কমিশন। ষষ্ঠ পে কমিশন পূর্ণাঙ্গ নয়, পে কমিশনের কে রিপোর্ট এখনও দেখেনি, পরবর্তী অংশ পে কমিশনের বেরোয়নি। অষ্টম পে কমিশন তৈরি হয়ে গেছে আমাদের ভারতবর্ষে, আর এখানে সপ্তম পে কমিশনের কোনো ঘোষণা এই রাজ্য বাজেটে হয়নি, এবং ঘোষণা হয়তো করতেও পারবে না, কারণ পঞ্চম পে কমিশনের যে খেসারত সেটা দিতে পারেনি, পুষিয়ে দিতে পারেনি। আর ষষ্ঠ বেতন কমিশনে 4% দিয়ে বাড়িয়েছে, কিন্তু 35% বিয়ের ঘাটতি রয়েছে। প্রত্যেক মাসে এই নিম্ন মধ্যবিত্তরা প্রায় 5,000 থেকে 35,000 টাকা করে কম পান, প্রতি মাসে কম পান। তো এগুলো ছিটে ফোঁটা দিয়েছে, এটা সমাধান নয়। যখন আর একটা কিস্তি দেবে তখন দেখা যাবে কেন্দ্র আর একটা কিস্তি দিয়ে দিয়েছে। সুতরাং এর একটা প্রতিজ্ঞায় আছে প্রায় 12 বছর থেকে 35 থেকে 38% ডিএ ঘাটতি রেখে দেয়। এটা একটা বিরাট ক্ষতি হয়েছে। মধ্যবিত্তের হাতে যদি টাকা না আসে বাজার চাঙ্গা হবে না, সেটা সরকার বুঝতেই চাইছে না। মধ্যবিত্ত টাকাটাকে কি অন্য জায়গায় খাটাবে, আরও কলকারখানা করবে? না, মুদির দোকানে যাবে, কাপড়ের দোকানে যাবে, তারা কিছু ফ্রিজ কিনবে, দু চাকার গাড়ি কিনবে, এগুলো তো বাজারই চাঙ্গা হয়। সেসবের দাম কমেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়েছে, কিন্তু মধ্যবিত্তের হাতে টাকাটাকে একদম মেরে দেওয়া হচ্ছে। সাথে সাথে 35 থেকে 40,000 টাকা মধ্যবেতনভোগীরা কম পায় পশ্চিমবঙ্গে, কিন্তু যেগুলো অর্থনৈতিক দিক দিয়ে অনেক ব্যাকওয়ার্ড রাজ্য সেগুলো বেশি পায়। ঝাড়খণ্ডের মতো রাজ্য আমাদের পড়োশি বেশি পায়, কেন্দ্র তো পাই। তো এরা পারছে না কেন আমরা জানি না। আর সবচেয়ে মোদ্দা কথা, এখানে গঙ্গা বন্ধন নামে একটা প্রকল্প এসছে। এমনিতে 4,000 কোটি টাকার একটা প্রকল্প জলসম্পদ বিভাগ পাঠিয়েছে, কারণ ড্রেজিংয়ের বিষয় আছে গোটাটা। তাহলে 200 কোটি টাকায় কি হবে? গঙ্গা বন্ধন প্রকল্প, গঙ্গাটা তো শামশেরগঞ্জ আর ফরাক্কাই শুধু নয়, গঙ্গাটা অনেক বড় ব্যাপার। তাহলে এটা মুর্শিদাবাদে না হয়ে অন্য জায়গায় তো গঙ্গা ভাঙন হয়। তো এই প্রকল্পের টাকাটা শুধুমাত্র শামশেরগঞ্জে ব্যবহৃত হবে তাও নয়। তাহলে এটা আবার ছুটে ফোটা। গঙ্গা ব্যাপকভাবে তার গতি পরিবর্তন করছে, আরও ভয়াবহ হচ্ছে। 200 কোটি টাকা এর আগে গিয়েছে, 100 কোটি টাকা জলে গিয়েছে, এটাও জলে যাবে, কন্ট্রাক্টর তন্ত্রে ভালো হবে। এইটা রাজ্য সরকার 200 কোটি টাকা না দিয়ে কিছুটা সে এবং কেন্দ্রীয় সরকারকে যদি রাজি করাতে পারত, বৃহত্তর স্বার্থে রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে একটা বড় প্যাকেজ তৈরি করা। এখানে আমরা জানি যে 500 কোটি টাকার একটা প্রকল্প তৈরি হয়েছে, মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। সেটা রাজ্য নাকি নিজেই করেছে। আরে রাজ্য তুমি করো, কিন্তু কেন্দ্রকেও করাও, কারণ কেন্দ্রের বাইরে তো পশ্চিমবঙ্গ নয়। এইভাবে ঝগড়াঝাটি করছে, এই বাজেটটা তো টাকা ধার নিয়ে হচ্ছে, ঋণ নিয়ে হচ্ছে, এবং সেটা খাপে খাপে বরাদ্দ হবে, সেটা ইনকমপ্লিটও থাকতে পারে।
এবং গঙ্গা ভাঙনের জন্য এরকম মাস্টার প্ল্যান দরকার ছিল। সেই মাস্টার প্ল্যান উনি করলেন না, মাস্টার স্ট্রোক দিলেন যে 200 কোটি টাকা কন্ট্রাক্টরের হাত দিয়ে এদিক ওদিক যাবে, বালির বাঁধ তৈরি হবে। এই নিয়ে সার্বিকভাবে আমরা দেখেছি যে এখানে বুজরুকি আছে, কিন্তু স্থায়ী সমাধানের কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। বেকারি দূরীকরণের বিষয়টি একদমই নেই। 10,000 চাকরি নাকি পকেটে আছে বলছিলেন বাজেটের আগে, কিন্তু 10,000 চাকরির কোনো ঘোষণা নেই। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আগামী বিধানসভা যে নির্বাচন আসছে সেখানে তৃণমূলের কোনো প্রভাব পড়বে এই বাজেট যে ঘোষণা হলো সেটা নিয়ে? আসলে দেখা গেছে যে যতই খারাপ কাজ করুক, তৃণমূলের উপরে ভোটে কোনো প্রভাব পড়ছে না, এটা দুর্ভাগ্যজনক। কারণ আমরা উপনির্বাচনগুলো দেখলাম, উপনির্বাচনে আরও ভালো ফল করলেন। তিলোত্তমা কাণ্ডের মতো একটা কাণ্ড, যেখানে ব্যাকফুটে ছিল গভর্নমেন্ট, সেই পজিশনেও তৃণমূল ভালো রেজাল্ট করলো। এটা কেন হচ্ছে? এটার কারণ আছে, কেন্দ্রে যে সরকারটা আছে যারা চালায় আর কি, এবং রাজ্যে যে সরকারটা আছে যারা চালায়, তারা কিন্তু ওরা বন্ধু। মানে অদ্ভুতভাবে একটা মানে বোঝাপড়া দিয়ে চলে। সুতরাং দক্ষিণপন্থী চরম পুঁজিবাদী বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে তৃণমূল, ওরা অন্য কোনো দলকে এন্ট্রি দেবে না। নিজেরা কিছু কিছু ঝগড়া করবে হয়তো, এন্ট্রি দেবে না। এবং আরএসএস সম্ভবত তাদের রেফারি। এই জায়গায় দাঁড়িয়ে এইসব ড্যামেজ কন্ট্রোল, বিপদে পড়লে তৃণমূলকে সাহায্য করতে এগিয়ে আসবে আরএসএসের মাধ্যমে এই বিজেপি, আর বিজেপি বিপদে পড়লে এগিয়ে আসবে তৃণমূল। যার কারণে প্রভাবগুলো সহজে পড়ছে না। মানুষকে দরিদ্র করে রেখেছে, মানুষকে হাবাতে করে রেখেছে, ভিক্ষাবৃত্তি দিয়ে রেখেছে। তারা জানে যে টাকা পয়সা ছিটিয়ে দিলে তাদের চেতনা যেহেতু তৈরি করছে না, ভিক্ষাবৃত্তি নিয়ে যাচ্ছে, এইভাবে মানুষের মনকে, মানুষের ভোটকে তারা কিনে নিচ্ছে। এত উদ্ধত। সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট, রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে জনমুখী বাজেট, এবং তিনি তৃণমূলের বাজেটকে বলছেন, বা তৃণমূলের সরকারের বাজেটকে বলছেন যে ভাওতাবাজির বাজেট। কেন্দ্রের বাজেট কি কোনোভাবে দিল্লিতে প্রভাব ফেললো? আসলে কেন্দ্রের বাজেট তো একদম কর্পোরেট বাজেট। সেই বাজেটটাকে যদি ধরা যায়, তো আমাদের পরিষেবামূলক যেগুলো ক্ষেত্র, সেগুলোকে বাঁচানোর জন্য বাজেট এগিয়ে আসেনি। মানে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। এবং এখানে দরিদ্র শ্রেণী এবং কর্পোরেট জগৎ থাকবে, মাঝে কোনো মধ্যবিত্ত থাকবে না। এই ধরনের বাজেট আর কি আমাদের কেন্দ্রের বাজেট। এই শুভেন্দুবাবু বললেন যে জনমুখী বাজেট। আসলে ওনারা তো অর্থনীতি অত বোঝেন না। আমাদের সমর্থিত সরকারের বাজেট বলতেই হবে জনমুখী। আমরা দেখেছি কিছু শিক্ষক পর্যন্ত এখানে এত বঞ্চনা শিক্ষকদের, বলছে কৃতজ্ঞতা জানায় রাজ্য সরকারকে 4% দিয়ে দেওয়ার জন্য। কারণ এই ধরনের শুভেন্দু অধিকারীদের মতো এবং তৃণমূলের নেতাদের মতো যখন রাজ্য বাজেট হয়, তখন তৃণমূলের এদের একটা দায়বদ্ধতা, এরপরে কথা বলা, না বুঝেই তিনি কথা বলবেন আর কি, সেফগার্ড হিসেবে কাজ করেন। রাজ্য সরকারকে তোল্লা দেওয়াই তাদের কাজ। শুভেন্দু অধিকারী যার কারণে বাজেট না বুঝেই কেন্দ্রীয় বাজেট সঠিক বলে দিলেন, আর এদিকে তৃণমূল নেতারা বললেন যে একদম জনমুখী মার্কেট। জনমুখী বাজেট কেন্দ্রেরও নয়, রাজ্যেরও নয়, ভোটমুখী বাজেট, 100% ভোটমুখী বাজেট। আর যদি ভোটমুখী বাজেট করে তাহলে সার্বিক উন্নয়ন, আমার দারিদ্র ঘুচবে না, বেকারি ঘুচবে না, শিক্ষার বেহাল হাল ফিরে আসবে না, স্বাস্থ্যের বেহাল হাল ফিরে আসবে না। আপনি স্বাস্থ্যের কথা বললেন, আমরা গতকালের একটি সংবাদে দেখছিলাম যে শান্তিপুরের একটি ঘটনা, সেখানে সাফাই কর্মী নেই, একজন বাচ্চা বমি করেছে, তার বাবাকে দিয়ে সেই বমি পরিষ্কার করানো হচ্ছে, তার কারণ শাস্তি দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেই হাসপাতালে কোনো সাফাই কর্মী নেই। এই অবস্থা, অথচ স্বাস্থ্য পরিকাঠামোতে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আসলে এগুলো নিয়েতে একবারে জনবিস্ফোরণ, জন আন্দোলন হওয়া দরকার, কিন্তু সেটাকেও প্রদ্যমিত করে দেওয়া হচ্ছে। কারণ এটা একদম পশুদের কাজ এবং অসভ্য দেশের কাজ, বর্বর দেশের কাজ। এই ঘটনাটা ঘটে গেল, এটা আশ্চর্যজনক। এবং স্বাস্থ্য বিভাগের পশ্চিমবঙ্গের খোল নালচেটা এটা পরিষ্কার হয়ে গেল যে কী অবস্থাটা এখানে।
দাসানুদাস ভাবছে মানুষকে, এবং স্বাস্থ্যকেন্দ্রে ঢোকা যায় না, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো উঠে যাওয়ার মুখে। যেখানে ব্লক স্বাস্থ্যকেন্দ্র আছে তার পাশে দুটো আমরা দেখব বেসরকারি নার্সিংহোম। সুতরাং গ্রাস করে নিচ্ছে সবকে। সরকারের যদি প্রশ্রয় না থাকে তাহলে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সাব ডিভিশন স্বাস্থ্যকেন্দ্র, জেলা স্বাস্থ্যকেন্দ্রের মানে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এত রমরমিয়ে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠবে কেন? আসলে এই বেসরকারিকরণের দিকে শিক্ষা যেমন যাচ্ছে, স্বাস্থ্যটাও সেভাবেই যাচ্ছে। এখানে সরকারের কিছু সুবিধা আছে। সরকার বলছে আমি মিনিমাম গভর্নমেন্ট, আমি কিছু করব না, সব বেসরকারি হাতে তুলে দেবো। কারণ আদানি আম্বানি কোম্পানিটাই দেশ চালায়, রাজ্য চালায়, সুতরাং তাদের হাতে সব ছেড়ে দিতে চাইছে। তারাই ভোটটা কিনে নেবে, ভোট বৈতরণী পার করার গ্যারেন্টিটা তারা দিচ্ছে। এবং এখানে এই যে বাণিজ্য মেলা হলো 19 লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা ছিল। এই রাজ্য বাজেটে কোনো তার উল্লেখ নেই। এসএসসি হবে কিনা তার উল্লেখ নেই। 5-6 লক্ষ পদ শূন্য আছে পশ্চিমবঙ্গে, সেটা শিক্ষক সহ, সেটা পূরণ হবে কিনা তার কোনো দিশা নেই। দিশাহীন বাজেট, জনবিরোধী বাজেট আর ভোটমুখী বাজেট। সব মিলিয়ে বামফ্রন্ট সরকারের আমলে যখন বাজেট ঘোষণা হতো তখন বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এই আমরা যারা মুর্শিদাবাদের মতো গ্রামীণ এলাকায় থাকি, কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে প্রভাব পড়ে না। তো সেক্ষেত্রে কেন বারবার এই শাসক দলকে পছন্দ হচ্ছে, বা এখান থেকে মানে এই মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলের বিধায়করা নির্বাচিত হচ্ছেন, কেন মনে হচ্ছে এরকম? আসলে মানি আর ম্যাসেল, মানে যারা এখানে, আমরা জানি যে, আমরা শুনছি এখন থেকেই, এবং পঞ্চায়েত নির্বাচন যে গত হয়ে গেল, যে পঞ্চায়েত স্তরে যে দাঁড়াবে তাকে মোটামুটি 3 লক্ষ টাকা খরচ করতে হবে, 1-2 লক্ষ টাকায় টিকিট কিনতে হয়। পঞ্চায়েত সমিতিতে 5 লক্ষ টাকা খরচ করতে হবে, 1-2 লক্ষ টাকায় টিকিট কিনতে হয়। জেলা পরিষদে 10 লক্ষ টাকা দিয়ে টিকিট কিনতে হয়, 50 লক্ষ টাকা খরচ করতে হয়। এখন শুনছি 2 কোটি টাকা দিয়ে টিকিট নেবে। কারা নিতে পারবে তাহলে এটা? যারা পুঁজিপতি। মদন মিত্র এটা নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। আসলে মদন মিত্র সন্ধেবেলায় যা বলে আর সকালবেলায় 180 ডিগ্রি ভোল্ট পাল্টে যায়। ওদের কোনো বিশ্বাসযোগ্যতাই নাই। ওরা বিদ্রোহী হলে এই সরকারটা তাকে কেন আবার ম্যাম আর তুতু করবে? এই লোকগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নয় কিছু। এবং এইটাকে ড্যামেজ কন্ট্রোলের জন্য আবার সরকারের পক্ষে কথা বলবে, এগুলোর কোনো দাম নেই। হুমায়ুন আর এই সব লোকগুলো, এগুলো একই ধরনের লোক, কোনো দাম নেই। তো এইসব চলছে বাজেটে। এবং এটা একটা কথা। আর দ্বিতীয়ত ওরা একটা কর্মী তৈরি করেছে, যে বিভিন্নভাবে তারা ইনকাম করবে, তাদেরকে একবারে রেজিমেন্টাল কর্মী। একটা এমএলএ, সে কয়েকশো কোটি টাকার মালিক হচ্ছে, তার আন্ডারে জেলা পরিষদ থাকছে, প্রধানেরা থাকছে, মেম্বারেরা থাকছে, তাদেরকে খুললাম অনেক ইনকামের পথ দেখাচ্ছে। এবং তারাই গ্রামে, আমি হিসেব করে দেখেছি যে একটা পঞ্চায়েত এলাকায় অন্তত 30টি তৃণমূলের কর্মী সারা বছর সক্রিয়। কারণ রাজনীতিই তাদের শাখা সিন্দুর। তার কারণে এটাকে পারা যাচ্ছে না। মানুষের চেতনাও নিম্নগামী হচ্ছে। ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় সেরকম চেতনা সম্পন্ন নাগরিক তৈরি হচ্ছে না। আর বিভিন্ন প্রকল্প, 37টি প্রকল্প দিয়ে মানুষের চরিত্রকে ভোঁতা করে দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রশ্ন তুলছে না কেউ, তাদের মধ্যে প্রশ্ন তোলার প্রবণতা কমে যাচ্ছে। যতটা ভিক্ষাবৃত্তি বাড়বে, মানুষের চেতনা কমে যাবে, কথা বলার অধিকার তারা নেবে না, সিট দাঁড়াও বাঁকা হয়ে যাবে। সেটা করে ফেলেছে রাজ্য এবং কেন্দ্র সরকার। রাজ্য ব্যাপকভাবে করতে পেরেছে, এটাই তাদের শিল্প, বড় শিল্প। এটাকে মোকাবিলা করলে চেতনা সম্পন্ন নাগরিক তৈরি করতে হবে, সেটা তৈরি হচ্ছে না। আপনাকে একদম শেষ প্রশ্ন, আমরা দেখলাম কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ হলো, সেটা কোন খাতে কিভাবে খরচ হবে সেটা তারাই জানে, সরকারই জানে। আমরা দেখছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় দেখছি একের পর এক খেলা, শাসক দলের নেতারা খেলা করাচ্ছে, কোটি কোটি টাকা খরচ, কোটি কোটি টাকা ব্যয় করছে। খেলা অবশ্যই জরুরি, কিন্তু এইভাবে কোটি কোটি টাকা, খেলা এবং মেলা দুটোই জড়িয়ে রয়েছে। আসলে আমরা অদ্ভুতভাবে দেখলাম এত বেকারত্বের জ্বালা,
এই যেমন এখানে 10-12 বছর এসএসসি হয়নি, প্রচুর বেকার জমে আছে, ইঞ্জিনিয়াররা বেকার হচ্ছে, ডাক্তাররা বেকার হচ্ছে, প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা কাজ পাচ্ছে না, বিড়ি শিল্পের সাথে যারা যুক্ত তাদের অবস্থা কাহিল, তাদের তেমন মজুরি নেই, বিকল্প কোনো ওদের রুজিও নেই। তো এই যে মানুষগুলো এত দারিদ্র, এত বেকারি, এতে তো মানুষ বিদ্রোহী হবে। এই নিয়ে যুব সমাজকে তাদের এই যে প্রশ্ন না করে দারিদ্র্যের, বেকারির, অশিক্ষার, কাজের যে অধিকার নিয়ে, তার জন্য তাদের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে পরিকল্পিতভাবে সরকারি অনুদানে, সরকারি দলগুলোর ব্যবস্থাপনায় একদম ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, প্রচুর প্রচুর মেলা হচ্ছে, এমনকি এখন বই মেলাকে এক একজন এমএলএ কুক্ষিগত করে নিয়েছে। মানে বিরাট ব্যাপার সব, সারা বছর এইভাবে মানে খেলা মেলায় মত্ত করে রাখছে বেকারদের, এবং যাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, এবং কিছু কিছু কর্মীকে ছিটে ফোঁটা দিচ্ছে। আসলে মানুষকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে এইভাবে। এটা আরও ভয়ঙ্কর একটা কাজ। এবং আমি আবারও বলি যে ছাত্র রাজনীতি একটা গঠনমূলক কাজ, সে সুনাগরিক নাগরিক হয়ে গড়ে ওঠে, দেশ পরিচালনার শিক্ষা গ্রহণ করে, একটা প্র্যাকটিক্যাল ফিল্ড রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্র রাজনীতি কলেজে কলেজে, সেটাকে বন্ধ করে দিয়ে আরও শিক্ষিত ছেলেদেরকে চেতনাকে আরও বুঁদ করে রাখা হয়েছে। তাই এত মেলা খেলা করে এইভাবে তাদেরকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে যেন কোনো প্রশ্ন না তোলে, আনুগত্য দেখায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য এবং বাজেট নিয়ে বা সামগ্রিকভাবে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। ধন্যবাদ জাগরণ বাংলাকে, অত্যন্ত উপযোগী সময়ে আপনারা এই বাজেট নিয়ে আমার ক্ষুদ্র মানুষের কাছে আলোচনা শুনেছেন। ধন্যবাদ। ধন্যবাদ।